গত আওয়ামী লীগের আমলে আপনাদের ক্ষতিগ্রস্তদের এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য যেই ব্যবস্থা নেওয়া হয়েছিল তা কতটুকু সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবেই আপনারা কতটুকু তার উপকার পেয়েছেন কি পান নাই সে বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এবং বাস্তব চিত্রটা সেই তদন্ত কমিটি রিপোর্টের মাধ্যমে তুলে ধরবে। আমি চাই আপনাদের মধ্য থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্য থেকে সরাসরি একজন সেই তদন্ত কমিটিতে থাকবে এবং তিনি নিশ্চিত করবে যে বাস্তব চিত্রটা উঠে আসছে কিনা। এবং আমি আপনারা যেগুলো বললেন আমি নিজেও যখন দেখছিলাম তখন আমি পেয়েছি যে প্রধানমন্ত্রীর যেই তহবিল করা হয়েছিল সেখান থেকে মাত্র 19 থেকে 22 কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছিল, বাকিটা সেই তহবিলেই রয়ে গেছে, আছে কি লোপাট হয়ে গেছে সেটা আমরা জানি না। তবে আমি চেষ্টা করব যে সেই তহবিলের যেই বাকি অর্থটা রয়েছে সেটা রানা প্লাজা এবং তাজরিন রানা প্লাজার যারা নিহত তাদের পরিবার এবং আহত যারা আছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যেন ব্যয় করা হয় সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। এবং অনেক জায়গায় চিকিৎসার ব্যয়কে ক্ষতিপূরণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই সব কিছুই এই তদন্ত কমিটি বাস্তবায়ন করবে এবং তদন্ত কমিটিটা গঠনে আপনারা শ্রমিক নেতাদের মধ্যে থেকে আপনারা যাকে চুজ করেন তাদের মধ্যে থেকে কেউ থাকবে, আমাদের মন্ত্রণালয় থেকে থাকবে এবং সরাসরি আপনাদের পক্ষ থেকে একজন থাকবে। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ ধৈর্য ধরে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের আজকের আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এর যেই প্রেস লিস্ট আছে সেটা আমি এখন পাঠ করছি। জুলাই আগস্টে ছাত্র নাগরিক অভ্যুত্থানে যে অসংখ্য শ্রমিক নিহত হয়েছে তাদের জন্য গভীর শ্রদ্ধা ও দোয়া রইল। শুধু সভ্যতা নির্মাণই নয়, বাংলাদেশে বিভিন্ন গণতান্ত্রিক লড়াই এবং বিশেষ করে এই অভ্যুত্থানে শ্রমিকরা জীবন দিয়ে প্রাণপণ লড়াই করেছে। 2023 সালে মজুরি বৃদ্ধির আন্দোলনে 4 জন শ্রমিক নিহত হয়েছে। এরকম গত 15 বছরে শ্রমিকদের নানা অধিকার আন্দোলনে ফ্যাসিবাদী সরকার হামলা মামলা করে অনেককে নিহত করেছে। এই 21 শতকে এসেও বাংলাদেশের শ্রমিকদের চাকরি নিরাপত্তা, কর্মপরিবেশ, স্বাস্থ্য ঝুঁকি এমনকি জীবন নিয়েও শঙ্কা রয়েছে। ওসি ফাউন্ডেশনের মতে শুধুমাত্র 2023 সালেই কর্মক্ষেত্রে 1432 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। এই মৃত্যু সংখ্যা আমাদেরকে শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার যে সংখ্যা সেটিকে সামনে নিয়ে আসে। একটি মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য এই অভ্যুত্থানে যে শ্রমিকরা জীবন দিয়েছে সেই নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিশ্চিতে আমরা সর্বোচ্চ কাজ করব। বাংলাদেশের সবচেয়ে বেশি শঙ্কার বিষয় হচ্ছে শ্রমিকদের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা। এত ঝুঁকি নিয়ে আধুনিক সভ্য রাষ্ট্র এভাবে চলতে পারে না। আমরা প্রায়ই দেখি গার্মেন্টসে বা কারখানায় অগ্নি দুর্ঘটনায় শত শত শ্রমিক মারা যায়। সাভারের রানা প্লাজা এবং তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ড আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ। এছাড়া প্রায়ই পরিবহন খাতে দুর্ঘটনা, নির্মাণ খাতে দুর্ঘটনা, ম্যানুফ্যাকচারিং খাত সহ সকল খাতেই শ্রমিকদের যেই জীবন ঝুঁকি সেটি রয়েছে। আমরা কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করব যাতে আর একটি প্রাণও না ঝরে। আমরা প্রায় বিভিন্ন কারখানা, পোশাক শিল্পে বিনা নোটিশে শ্রমিকদের ছাঁটাই ও বেতন বন্ধের ঘটনা আমরা দেখেছি বিগত সময়ে। যেসব কারখানা ও গার্মেন্টস মালিকরা এসবের সাথে ভবিষ্যতে জড়িত হবেন তাদের বিষয়ে শাস্তির বিধান করা হবে। আমরা বাংলাদেশকে আজকে এই এত দুর্নীতি, অনিয়ম এবং হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাওয়ার পরেও যে বাংলাদেশ টিকে আছে, আমরা যে এখনো ব্যাংকরাপ্ট হই নাই, তার অন্যতম একটা অবদান হচ্ছে বাংলাদেশের শ্রমিকরা। বাংলাদেশের লাখ লাখ শ্রমিক, আপনারা যারা এত ঝুঁকি নিয়ে এত পরিশ্রম করে আসলে দেশটাকে ধরে রেখেছেন, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। এবং আপনাদের প্রতি যারা এই দেশকে টিকিয়ে রেখেছে প্রকৃত অর্থে, তাদের জন্যই এই নতুন বাংলাদেশ কাজ করবে। এই নতুন বাংলাদেশ যারা ধনী তাদেরকে আরো হাজার হাজার কোটি টাকার ধনী বানানোর জন্য কাজ করবে না। যারা মূলত দেশকে রক্ষা করছে, দেশকে বাঁচিয়ে রাখছে, দেশের অর্থনীতিতে অবদান রাখছে, তাদের জন্যই আমরা কাজ করব। এই কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর এবং সামনের দিনগুলোতে আপনারা যারা আছেন আপনারাও এই সরকারকে সহযোগিতা করবেন সেই কাজ করার ক্ষেত্রে, এই প্রত্যাশা আপনাদের থেকে রাখছি। ধন্যবাদ সকলকে।
মেয়াদ থাকবে কিনা বা কতদিনের মধ্যে এটা করবে, কতজন হ্যাঁ, আমরা মূলত শ্রমিক যারা আসলে ভিকটিম তাদের মধ্য থেকে একজন, এবং শ্রমিক সংগঠন আছে অনেকে দীর্ঘদিন ধরে ওনাদেরকে নিয়ে কাজ করছেন, তাদের মধ্য থেকে প্রতিনিধি রেখে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি রেখে বিকজ এই পুরো স্ট্রাকচারটার মধ্যে শ্রমিক, মালিক, সরকার তিনটা গ্রুপই জড়িত ছিল। হ্যাঁ, সকল স্টেক হোল্ডারকে নিয়ে আমরা একটা তদন্ত কমিটি করে দিব এবং আমরা একটা, আপনারা বলবেন, আপনাদের থেকে যে থাকবে তিনি বলবে অবশ্যই। শ্রমিক তো শ্রমিকদের কথাই বলবো, শ্রমিক তো মালিক তো কখনো শ্রমিকদের, মালিক তো চাইবো যে আমার 10টা শ্রমিক বাদ যাও। সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এবং খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার মাধ্যমে বাস্তব চিত্রটা যদি আমরা পাই, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ, পরবর্তী আমাদের পক্ষ থেকে স্টেপ নেওয়ার ক্ষেত্রে সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে। হ্যাঁ, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আমরা পরবর্তী স্টেপগুলো নিব। যেহেতু সেখানে শ্রমিকদের প্রতিনিধিও থাকবেন, আমরা আশা করি একটা ভালো সুপারিশ এবং ভালো প্রতিবেদন আমরা সেখান থেকে পাবো। তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নিব। হ্যাঁ, আমি আপনাদের দাবিগুলো দেখেছি, সে ব্যাপারে তো আমি বললাম যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ব্যাপারটা আমরা সিরিয়াসলি দেখব, যে সেটা যদি লোপাট না হয়ে থাকে কিংবা লোপাট হলেও কিভাবে সেটা আপনাদের পুনর্বন্টন করা যায়, এবং আহতদের চিকিৎসার জন্য যেই ট্রাস্ট আছে সেই ট্রাস্ট ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা মনিটর করব। এই তদন্ত কমিটি সেখানেও দেখবে যে সেই ট্রাস্ট আপনাদের চিকিৎসা নিশ্চিত করতে পারছে কিনা। আর যারা দোষী আছে তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে করার জন্য আমরা পদক্ষেপ নেব, এবং স্থায়ী পুনর্বাসনের জন্য এই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা জরুরি ব্যবস্থা। আমাদের দাবি কিন্তু স্যার ছিল এক জীবনে আয় সম্পর্ক ক্ষতিপূরণ আইল কনভেনশন আছে স্যার, এবং আহত শ্রমিকদের পুনর্বাসন স্যার, এবং আজীবন চিকিৎসা বলা হয়েছে। আমরা সবসময় দাবি করছি আজীবন চিকিৎসার কথা। ঠিক, এইটা বর্তমান যে আমাদের ট্রাস্ট কমিটি আছে, ট্রাস্ট এটা কিন্তু চিকিৎসাটা আজীবনে দেওয়ার জন্য করা আছে। আপনি একটু কাগজটা দিয়েন, আমরা যখন কমিটি গঠন কমিটি যখন গঠন করবো, কমিটি যখন গঠন করবো তখন স্যারকে দেখাই নিয়ে এই বিষয়গুলো আনবো, যাতে একটা সুষ্ঠু সমাধান পান। আপনি মাহমুদুল হাসান হৃদয়। মাননীয় উপদেষ্টা, একটু যদি আপনি একটু আপনার বক্তব্য বলেছেন যে কর্ম পরিবেশ বা ইত্যাদি বিষয়গুলো, এখন এইগুলো আপনাদের জন্য স্পেসিফিক কোনো পরিকল্পনা আছে কিনা, এবং শ্রমিকের বেতন, এবং আমরা বিষয় সময় বিভিন্ন সময় দেখছি যে ঈদের সময় বোনাস ইত্যাদি হচ্ছে, স্পেসিফিক কোনো পরিকল্পনা আপনার আছে কিনা যে এটা সমাধানের, বা কি বারবার যেন রাস্তায় না নামতে হয়েছে। মালিকদের বিরুদ্ধে আপনি একটা ব্যবস্থার কথা বলেছেন একটু আগে, সেগুলো কি আসলে? আমি আজকেই দায়িত্ব গ্রহণ করলাম এবং আনুষ্ঠানিকভাবে আমার কার্যক্রম শুরু করছি। এই বিষয়গুলোতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এক্সপার্টদেরকে নিয়ে বসে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের সামনে উত্থাপন করতে পারবো। আশা করি যেহেতু আমরা সাংবাদিকরা শ্রম আইনের মধ্যে পড়ছি, আমার একটা কথা হচ্ছে যে গত এই আন্দোলনের পরে 13টা গণমাধ্যম, টেলিভিশন, পত্রিকা সহ 13টা গণমাধ্যম আক্রান্ত হয়েছে, এবং এই বিষয়ে আসলে আমরা এখন পর্যন্ত সরকারের কোনো ধরনের, যারা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের বিরুদ্ধে তাদের কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া কিংবা স্টেটমেন্ট কিছু দেখি নাই, এবং গতকালকেও 5টা গণমাধ্যম আক্রান্ত হয়েছে। এই বিষয়ে আসলে আপনারা যারা ছাত্র আন্দোলনকারী সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অবস্থানটা যদি পরিষ্কার করতেন। ধন্যবাদ। এই আন্দোলনটা আমরা খুব শান্তিপূর্ণভাবে করেছি, আপনারা জানেন শুরু থেকে। দীর্ঘ প্রায় প্রথম 15 দিনের মতো আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে গিয়েছি, যেখানে সাংবাদিক বন্ধুদের সাথে আমাদের খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। পুলিশের সাথেও আমাদের কোনো প্রকার হানাহানি কিংবা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। কিন্তু যখন ছাত্রদের উপর হামলা করা হলো আওয়ামী লীগ সরকারের মদদে এবং সরকারি বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়া হলো, তখনই একটি অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব ঘটে, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এক দফার দাবিতে আন্দোলনটি পরিচালনা করি। এই আগের সরকারের ক্ষমতা ধরে রাখার জেদের কারণে এই
পুলিশ বাহিনী সহ জনগণের বিরুদ্ধে যে পুলিশ বাহিনীকে দাঁড় করে দেয়া এবং এই কারণে যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আসলে পরবর্তীতে এখন পর্যন্ত বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এনফোর্স হয় নাই, আপনারা জানেন। এবং সে কারণে আমরা সব বিষয়গুলোকে সেভাবে করতে পারছি না, লুক আফটার করতে পারছি না। কিন্তু এই সময়ে ঘটে যাওয়া যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিষয়ে সরকার কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে এবং তার পরিপ্রেক্ষিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে সরকার সিদ্ধান্ত জানাবে। একটু এটাই আমি বলতাম যে আপনারা তো নিশ্চয়ই সাপোর্ট করেন, আপনারা ছাত্র আন্দোলন করে গণ-অভ্যুত্থান করেছেন, তারা এই যে গণমাধ্যমের উপর হামলা বিষয়টা অবশ্যই আপনারা সাপোর্ট করেন। এবং গতকালকে যেটা বলছিল আমার তো বিশ্বাস ছিল এক্সপ্রেস মিডিয়াতে হামলা করেছে, সেই 10 দিন পরও 5 আগস্ট একরকম হয়েছিল, এখন আরেক রকম, এখনো যে চলমান এই বিষয়টা, এটা তো নিয়ে আপনাদের তো বার্তা নিশ্চয়ই আছে আপনাদের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে, আপনারা সরকারের পক্ষ থেকে একরকম সেটা যদি আপনি না, আমরা এই বার্তাটা বারবার দিয়েছি যে সাংবাদিক বন্ধুগণ সাংবাদিকরা আমাদের বন্ধু এবং আপনারাই আমাদের কথাগুলো ছড়িয়ে দিয়েছেন। এই আন্দোলনটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাদের অবদানটাও অন্যতম। যেই হামলার ঘটনাগুলো ঘটেছে আমরাও কিছু খবর পেয়েছি, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা সুস্পষ্ট এবং নির্দিষ্ট অভিযোগ যদি করেন তাহলে আমাদের জন্য সহজ হয়। এখন তো থানাগুলো কাজ করা শুরু করে দিয়েছে, আপনারা যদি মামলা করেন, আমরা জানি যে অনেকেই এখন ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে অনেকে ভুয়া পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছে, যেহেতু ল অ্যান্ড অর্ডার সেভাবে এস্টাবলিশ এখনো হয়ে ওঠেনি। তো সেই ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা নিব, আপনারা সুস্পষ্ট অভিযোগ দিলে সেই ব্যবস্থা নিতে আমাদের জন্য সুবিধা হবে। জি, আজকের মতো এর আগে আমরা ফোনের ভয়ে নিউজ করতে পারতাম না, এখন যদি আতঙ্কটার কাছে এইরকম যে হামলার ভয়ে আমার চ্যানেলে যদি ভিন্ন মত প্রকাশের কারণে যদি আমার হামলা হয়, সেই ভয়ে যদি আমি এখন ইউজ করতে না পারি তাহলে তো মত প্রকাশের সেই ব্যাপারটা যেটা আপনারা বলছিলেন সেটা কিন্তু হলো না। আসলে সেই ব্যাপারে আপনি অন্যরকম ভাবে মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে আপনারা আসলে কিভাবে চিন্তা করছেন? তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমাদের আরেকজন ছাত্র প্রতিনিধি যিনি সরকারে আছেন, মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে তিনি তার বক্তব্য রেখেছেন, আপনারা জানেন, এবং সেটি নিশ্চিত করার জন্য এই সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিবে এবং তিনি তার যোগ্য নেতৃত্বে আপনাদেরকে সেটি নিশ্চিত করতে পারবেন বলে আমি আশা রাখি। ধন্যবাদ।